নমস্কার। গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বেনিয়ম। বেনিয়ম গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনের সাফল্যের জন্য কখনো কখনো প্রচলিত ধারণার বাইরে গিয়ে সাহস করে ঝুঁকি নিতে হয়। তবে ঝুঁকি নেওয়া মানে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া নয়। সঠিক পরিকল্পনা, বুদ্ধি, পরিশ্রম এবং নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস থাকাও জরুরি। কোনো কাজের ফল সঙ্গে সঙ্গে পাওয়া না গেলেও ধৈর্য ধরে প্রক্রিয়াটির ওপর আস্থা রাখলে সেই ঝুঁকি শেষ পর্যন্ত সাফল্য ও সুফল বয়ে আনতে পারে। একই সঙ্গে সমাজের সন্দেহ বা প্রচলিত ধারণার চেয়ে একজন মানুষের যোগ্যতা ও কাজের ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। চলুন শুরু করি আজকের গল্প বেনিয়ম। রামচাটুর্যের স্ত্রী খুব বিপদে পড়েই প্রতুলকে খবর দিলেন। রামচাটুর্যে পাথুরে লোক ছিল, সবাই জানে। প্রতুলের যখন 18-19 বছর বয়স, তখন এই সংসারে সে এসেছিল রামচাটুর্যের বাসের কন্ডাক্টর হিসাবে। 2 বছর পরে কী কারণে তার জবাব হয়ে যায়, সে আজ 5-6 বছর আগেকার কথা। আজ 3 বছর রামচাটুর্যে নিউমোনিয়া রোগে মারা গিয়েছেন। দুখানা বাস চলছিল চাকদা থেকে রানাঘাট হয়ে শান্তিপুর। মাসে 1000 টাকা আয় ছিল দুখানা বাসে। রামচাটুর্যের মৃত্যুর পর তা এসে দাঁড়ালো 200 টাকায়। একখানা বাসের ইঞ্জিনে নাকি কি গোলমাল হয়েছে, 1000 টাকা দরকার তা সারাতে। বর্তমানে দুখানা বাসই বন্ধ। সময় পেয়ে নানা আত্মীয় বন্ধু এসে জুটেছে। তারা সবাই হিতাকাঙ্ক্ষী। নানা রকম সৎ পরামর্শের চাপে রামচাটুর্যের স্ত্রীর রাত্রে ঘুম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রত্যেকে কিছু না কিছু বাগিয়ে নেবার চেষ্টায় আছে। ইতিমধ্যে বাস বন্ধ হয়ে গিয়েছে, হাতের টাকাও অর্ধেকের ওপর গিয়েছে। কেউ মেয়ের বিয়ের জন্যে 1 মাসের করারে টাকা নিয়ে বেমালুম গা ঢাকা দিয়েছে, কেউ বা ব্যবসার জন্য টাকা নিয়ে আজও গিয়েছে, কালও গিয়েছে। আর 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে কত গিয়েছে তার লেখাজোকা নেই। ওবেলা দিয়ে যাব, কাল বিকেলে দিয়ে যাব ভাই, এই ধরনের সব করার। আপনা আপনির মধ্যে না দিয়েও পারা যায় না। রামচাটুর্যের স্ত্রী এখন অনেক কিছু বুঝতে পেরেছেন। খুব আত্মীয় স্বজনের মিষ্টি কথাও আর বিশ্বাস করেন না। তার জ্যাঠতুতো বোনের স্বামী একদিন এসে ধরে পড়ল, দিদি 900 টাকা না দিলেই নয়, হুন্ডির ওয়াদা মেটাতে হবে কাল সকালে। বুধবারে নিজে এসে কিংবা হরিমতিকে আর বৃন্দাবনকে দিয়ে পাঠিয়ে দেব। তুমি ছাড়া আর কার কাছে যাব বলো? এমন গঙ্গার জলে ধোয়া মন আর কার আছে? রামচাটুর্যের স্ত্রী টাকা দিয়েছিলেন, কিন্তু সে ভগিনীপতি দেখার কোনোদিনও পাননি। তারপর অবশ্যই টাকাও পাননি। সেদিন রামচাটুর্যের নাবালক পুত্র হারাধন এসে মাকে বলল, মা, হাটে বেগুন সস্তা হয়েছে কাল শুনেছি, আজ থেকে আর বেগুনের বাজরা বাসে যাবে না। কেন? হরিপদ প্রত্যেক বাজরা পিছু 4 আনা করে জলপানি নেয়। ওরা আমাদের বাসে না গিয়ে লাহিড়ী কোম্পানির বাসে যাচ্ছে। তা তুই হরিপদকে বললি কিছু? আমার কথা শোনেন না মা, তুমি ডেকে বরং বলো। এই হরিপদই 1000 টাকা চেয়ে রেখেছে বাসের ইঞ্জিন সারাবার দোহাই দিয়ে। রামচাটুর্যের স্ত্রী অনেক ভেবে দেখলেন, বাসের ব্যবসা যদি চালাতে হয় তবে এসব লোক দিয়ে হবে না। হরিপদ সম্বন্ধে অনেক কথা তার কানে গিয়েছে। পুলিশকে দিতে হবে বলে দুবার সে মোটা টাকা নিয়েছে, কিন্তু পুলিশকে সে দেয়নি। যদিও দিয়ে থাকে খুব কম, নিজে মেরে দিয়েছে টাকাটা। বিশেষ করে আজকাল যেন হরিপদ কীরকম একটা হয়ে গেছে। কেবলই আজ 5 টাকা লাগবে, কাল 80 টাকা লাগবে। বাসের ভাড়ার টাকা ঠিকমতো আদায়ও দেয় না, হিসেব চাইলেই চটে যায়। অর্থাৎ ব্যাপার এই, ও বুঝেছে ওকে ছাড়া আর চলবে না। বাসের কাজ আর কেউ জানে না। রামচাটুর্যের স্ত্রীকে যদি বাসের ব্যবসা বজায় রাখতে হয় তবে হরিপদ ভিন্ন কাজ চলবে না। কাজেই হরিপদর মেজাজ চড়বারই কথা। হরিপদকে ডেকে বেগুনের বাজরা জলপানির কথা বলতেই সে চটে গেল। 2-1 কথা শেষে সে বলল, অনেক কিছু ঝুঁকি ঘাড়ে করে এ লাইনে বজায় রেখেছিলাম, কিন্তু আপনাদের অলক্ষিতে ধরেছে বুঝতে পেরেছি। এই লাইন যাতে পাল কোম্পানি কিংবা লাহিড়ী কোম্পানি পায় সে চেষ্টা আমি করব। দেখি আপনাদের কত হয়েছে।
হরিপদ চোটে বেরিয়ে গেল। সেই থেকে বাস বন্ধ, সেই থেকে নগদ টাকা আসাও বন্ধ হয়ে গিয়েছে, সেই থেকে সংসারের অবনতির সূত্রপাত। কলসির জল গড়াতে গড়াতে আর কতদিন থাকে। দুপুরবেলা বারাসাত থেকে প্রতুল এলো। রামচাটুর্যের স্ত্রীকে প্রণাম করে বলল, খুড়িমা ভালো আছেন? হারাধন ভালো আছে? রামচাটুর্যের স্ত্রী বললেন, এসো এসো বাবা, ভালো আছো? বেঁচে থাকো বাবা। তা বাসের কাজ কেমন চলছে খুড়িমা? সেসব অনেক কথা। বাস বন্ধ হয়ে গিয়েছে, হরিপদ রাগ করে চলে গিয়েছে। তোমাকে ডেকে পাঠিয়েছিলেন এই জন্যই। খাওয়া দাওয়া করো, সব কথা বলছি। প্রতুলকে ভাত দিলেন টক ডাল আর কাঁচকলা ভাজা দিয়ে। অসময়ে আর কিছু ছিল না ঘরে। খেয়ে দিয়ে উঠে প্রতুল বিশ্রাম করলে। তারপর উত্তরের বারান্দায় বসে রামচাটুর্যের স্ত্রীর মুখে হরিপদর কীর্তিকলাপ সব শুনলে। হারাধন এসে বললে, প্রতুলদা আমাদের এখানে থাকবে তো? তাই তো ভাবছি, তোমাকে ছাড়ছি নে। বেশ, কাকিমা বললে কি না থেকে পারি? মা সেজন্যই তো তোমায় আনলে, তুমি ছাড়া আর চলবে না। হরিপদ তো আমার কথা একেবারেই শোনে না, মার কথাও শোনে না, যা ইচ্ছে তাই করতে আজকাল। আমাকে বললে 10 টাকা দাও, চামড়ার ব্যাগটা সারাতে হবে, দিলাম। এখন দেখি যেমন ব্যাগ তেমনিই আছে, গেল টাকাটা। জানো কি, বুঝি বললে, কই আমার কাছে কেউ তো ব্যাগ সারাতে যায়নি, আমি 10 টাকা সারাবার জন্য নেব তাও বলিনি। প্রতুল বললে, ঠিক ঠিক, দাঁড়াও দেখি কাকিমার মুখে সব শুনি কি বলেন। আমার পোষাবে তবে তো থাকবো। বারাসাতে আমি বসে বসে শুধু টাইম কিপারই করি, 8 ঘন্টা কাজ, মধ্যে 1 ঘন্টা টিফিন, 50 টাকা মাইনে। তোমার মা কি দেবেন আগে বুঝি। বোঝাবুঝি সেদিনই হয়ে গেল। প্রতুল কাজে লাগলো পরের দিন থেকে। হারাধন নির্বিঘ্নে স্কুলে পড়তে লাগলো। ওর মায়ের মনের উদ্বেগ ও সন্দেহ সামান্য কিছু কমলেও একেবারে কমল না। স্বামীর মৃত্যুর পর জগৎটাকে তিনি যে চোখে দেখতে পেয়েছেন তাতে কমবার কথাও নয়। প্রতুল গ্যারেজ থেকে বাস বার করতে গিয়েছে সকালে। পাশের পানের দোকানে বলরাম বললে, কি প্রতুলবাবু যে এলে কবে? এই যে ভালো, কাল এসেছি। বাস বেরুবে নাকি? হরিপদর জায়গায় তুমি বুঝি এলে? হ্যাঁ, হরিপদ আসবে, সে এই লাইনে 7-8 বছর কাজ করেছে, সে না এলে চলে। দিন তিনেকের মধ্যে বাজারের রামদুলাল স্বর্ণকার, বোস কোম্পানির ঘড়িওয়ালা, টুনু চক্রবর্তী চায়ের দোকানি, কপি আলুওয়ালা, মানে বাজারের বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীরা দেখে অবাক হয়ে গেল রামচাটুর্যের বাস সার্ভিস আবার চালু হয়েছে এতদিন পর। বেশ 2 পয়সাও আসছেও নিশ্চয়ই। প্রতুলের চিঠি পেয়ে হরিপদ এলো। বললে, আমার তো কোনো অনিচ্ছা নেই, তবে হারাধনের চ্যাটাং চ্যাটাং কথা আমি শুনতে রাজি নই। আমি চাটুর্য মহাশয়ের পুরানো লোক, আমার সঙ্গে সেই রকম কথা বলো, আমি সব করতে রাজি। তা বলে প্রতুল বললে, হরিপদদা হারাধন তো ছেলে মানুষ, তুমি আমি যা করব তাই হবে, ওর কথাতে কি চড়তে আছে? ছি। দিন 7 পরে একদিন ক্যাশ বুঝিয়ে দিতে গিয়ে হরিপদ বললে একটু নিচু সুরে, 97 টাকা 13 আনা ক্যাশ, আমার কত আর তোমারই বা কত? মানে? হরিপদ চোখ টিপে বললে, মানে তুমিও জানো আমিও জানি, তুমি কি আর এখানে 50 টাকা মাইনেতে খাটতে এসেছ? না আমি খাটতে এসেছি, যা হবে সে তো তুমিও। না দাদা, নাবালকের সম্পত্তি, আমি এসেছি ওরা ডেকেছে বলে, ওদের জিনিস বজায় রাখতে হবে, তবে তোমারও 2 পয়সা। সে পয়সাটা আসছে কোথা থেকে? কেন, কমিশন থেকে। আমি গিন্নিমার সঙ্গে কথা বলবো এ নিয়ে। আগে 7% পাওয়া যেত কর্তার আমলে, এখন তুমি যা বলো। আরে তুমিও বুঝবে না, নিজের হাতে কলম কাটি, আবার পরের খোঁজামত করতে যাবে কেন? কমিশন টমিশন পার্সেন্টেজের কে ধার ধারছে? যা করব তুমি আর আমি। গিন্নিমা আবার এর মধ্যে আসছেন কোথা থেকে? হরিপদ অদ্বৈতবাদ প্রতুল বুঝতে পারলে না। কি জানি
কেন গিন্নিমার অসহায় কান্না ওর অন্তর স্পর্শ করেছিল? নইলে সে বোকা নয়। দুজনে মিলে লুটেপুটে খেলে যে কমিশনের থেকে বেশি পয়সা হয় তা সে জানে। প্রতুল ক্রমে ক্রমে হরিপদর মনের ভাব বদলে দেবার চেষ্টা করলে। কিছু টাকা রোজ দিতে লাগলো রামচাটুর্যের স্ত্রীর হাতে। অনেক দিন টাকার মুখ দেখতে পাননি তিনি। একদিন প্রতুল বললে হরিপদকে, আচ্ছা দাদা, চাকদা বনগা রুট তোমার কেমন মনে হয়? নতুন রুট? কেউ তো এ পর্যন্ত চালায়নি। প্যাসেঞ্জার হবে কি না হবে করে দেখতে দোষ কি? লাগিয়ে দিই দরখাস্ত, কি বলো? ও রুটে কম্পিটিশন নেই, যে আগে অ্যাপ্লাই করবে তারই হবে। দেখতে পারো, তুমি অনেক অভিজ্ঞ আমার চেয়ে কাজে, তুমি কি বলো? নতুন দুখানা বাস কিনতে হবে, টাকা পাবো কোথায়? কমসে কম 40,000 টাকা লাগবে। ডিসপোজালে চ্যাসিস কিনে, ইঞ্জিন কিনে বডি তৈরি করে নিলে সস্তায় পড়বে। ভালো আমেরিকান লরির ফ্রেম যদি কিনি, তুমি কি বলো? মন্দ না, ইঞ্জিন দেখে শুনে কিনতে হবে। এ রুটে বড় কম্পিটিশন, 22-24খানা বাস চলছে। ভাবো, এ ঠেঙিয়ে বিশেষ উন্নতির কোনো আশা দেখছি না। আচ্ছা, বারাকপুর কাঁচরাপাড়া রুট? ও তো বহু টাকার খেলা, দুখানা বাসে হবে না, আবার তেমনি কম্পিটিশন। তুমি বরং চাকদা রুটের জন্য চেষ্টা করে দেখতে পারো। তা হয় যদি, তবে তোমাকে নতুন রুটে যেতে হবে হরিপদদা। ওটাকে গড়ে তুলতে হলে তুমি ভিন্ন আর কেউ পারবে না। বাধা আসরে তো সবাই গাইতে পারে। প্রতুলকে খুব পরিশ্রম করতে হলো নূতন পথের সন্ধানে। ধানবাদে গিয়ে ওরা ডিসপোজাল থেকে আশানুরূপ জিনিস খুঁজে পেল। নারকেলডাঙ্গার বসাক মোটর ওয়ার্কস থেকে বডি তৈরি করিয়ে নিয়ে এলো। রুটের লাইসেন্সের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি, কারণ ও রুটে কোনো খদ্দের উপস্থিত ছিল না আদৌ। আপত্তি একটুখানি উঠেছিল কাজীপাড়ার ওসামান গনি মিয়ার দিক থেকে। ওরা স্থানীয় সম্ভ্রান্ত জমিদার। ওদের কোনো জামাই নাকি বছর 2 পূর্বে লীগ মন্ত্রিত্বের সময় এই রুটের একটা লাইসেন্স পেয়েছিল, কিন্তু বাস চালায়নি, কারণ তখন পেট্রোল এবং অন্যান্য মোটরের উপকরণ দুর্মূল্য ও দুষ্প্রাপ্য ছিল। প্রতুল নিজে বড় তরফের জমিদার সাহেবের সঙ্গে দেখা করে সব মিটিয়ে ফেলল। ঠিক হলো, ভবিষ্যতে যদি কখনো ওদের জামাই বাস চালানোর ব্যবসায় নামে, তবে এরা যথেষ্ট সাহায্য করবে। রামচাটুর্যের স্ত্রী গহনা বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করলেন। শেষ পর্যন্ত বসতবাড়ি বাঁধা পড়ল কুণ্ডুদের কাছে। পাশের বাড়ির অনেকে এসে নানা রকম কথা বলতে লাগলো। এভাবে একেবারে সর্বশান্ত হওয়া কি উচিত ছিল? পরের কথা শুনে হলোই বা বিশ্বাসী পুরনো লোক। কানাই দত্ত রামচাটুর্যের পুরনো বন্ধু। তিনি স্থানীয় সম্ভ্রান্ত দোকানদার ও প্রবীণ ব্যক্তি। সেদিন এসে বললেন, ও বৌদিদি, শুনলাম প্রতুল ছোড়াটার হাতে অনেক টাকা তুলে দিচ্ছ, তো ব্যাপারটা কি? এসো, বসো ঠাকুরপো। তোমরা তো আর দেখলে না, ওই ছোড়াটা দেখতে এসেছে বলেই আজ না হয় তোমরা সৎ পরামর্শ দিতে এসেছ। 100 বার গালাগাল দাও, মারো বৌদিদি, ঠিক কথা। তবে আমার কথা যদি বলো, হাঁপানিতে আমার হাড়সাড় করেছে বৌদিদি। বড় ছেলেটা দোকান দেখাশোনা করে গোবরা, ছোটটা মাল গস্ত করে বড় বাজারে। আসবার দেখবার ইচ্ছে থাকলেও পেরে উঠিনি। কি বলছিলে? বলছিলাম, দেনা মহাজন, মর্টগেজ, এসব কি শুনছি? রামদাদার আমলে কখনো এ কথা কেউ শোনেনি। কেন পরের হাতে নাচছ? দেনা করে কেউ কখনো ব্যবসা করে, তাও পরের হাতে? হারাধনকে নিয়ে পথে পথে বেড়াতে হবে শেষে। আমরা ঘুঘু ব্যবসাদার, আমার কথা শোনো বৌদিদি। সন্ধ্যাবেলা প্রতুল এসে বললে, টাকার কদ্দূর খুড়িমা? রামচাটুর্যের স্ত্রী বললেন, টাকার জোগাড় তো হয়েছে, কিন্তু সকলে যে বড় ভয় দেখাচ্ছে প্রতুল। কোনো ভয় নেই খুড়িমা, আপনি টাকা দিয়ে দিন আমার হাতে, দেখুন 2 মাসে আমি কি করি। বেশ, দেখো, আমি কারো কথা শুনলাম না, তুমি যা হয় করো। তবে তুমি কিছু মনে করো না বাবা, আমার ছেলে এ কাজ করতে গেলেও আমি তাকে ঠিক এমনি কথাই বলতাম। যাও, মা মনসার পুজো দেব ভবানী চকের বাজারে,
মুখ তুলে চান যদি। একটা ভালো দিন দেখে সত্যনারায়ণের পুজো দিন খুড়িমা, সেদিন থেকে কাজ আরম্ভ করব। দত্তব্রকে নেমন্তন্ন করবেন। সত্যনারায়ণের সিন্নিতে গ্রামশুদ্ধ লোকে রামচাটুর্যের বাড়ি দুখানা লুচি, নানা রকম কাটা ফল, কাঁচা সিন্নি, সন্দেশ ও রসগোল্লা খেয়ে গেল। কেউ বললে গিন্নির মন খুব ভালো, কেউ বললে পরের হাতে খেলছে, এইবার পথে বসবে আর কি। নতুন বাসের লাইন খুলল। প্রতুল নিজে বাসে চড়ে চাকদা থেকে বনগা পর্যন্ত গেল। মুখে ভেপু দিয়ে একটি ছোকরা চিৎকার করতে করতে চলল। নতুন লাইন খুলেছে, চাকদা থেকে বনগা, ভাড়া 10 আনা বেলের বাজার, 1 টাকা বনগা, 2খানা বাস সারাদিনে যাবে, 2 বেলা ছাড়বে, চাকদা থেকে কলকাতা ট্রেন ধরিয়ে দেওয়া হবে, তরকারির ভেন্ডারদের অত্যন্ত সুবিধে দেওয়া হচ্ছে। মাত্র 7 জন হলো প্রথম দিন, সপ্তাহে শেষে উঠল 22 জন। হরিপদ বললে অতগুলো টাকা শেষে জলাঞ্জলি না যায়, একজন ভেন্ডারও তো হলো না। প্রতুল বলল, হরিপদদা, বেলের হাটের দিন আমরা আর বনগা পর্যন্ত যাব না, শুধু তরকারির বাজরা তুলব, এদিকে চাকদা ওদিকে রানাঘাট। রানাঘাট গেলে পুলিশ ধরবে, ও রুটে লাইসেন্স তোমার কই? সে তুমি ভেবো না দাদা, তোমার বাপমার আশীর্বাদে চালিয়ে নেব। সত্যি হরিপদ ঠিক বলেছিল। পুলিশ ধরলে থানায় নিয়ে গেল, প্রতুলের কোনো কথা শুনলে না, কেস কোর্টে দেবার জন্য তৈরি হলো। ওদের দুজনকে এক রাত্রি থানায় হাজতে বাস করতে হলো। প্রতুল রাত্রে ঘুম ভেঙে উঠে বলল, বড্ড মশা হরিপদদা। তোমার কথা শুনে কি নাকাল আমার, জীবনে কখনো হাজতবাস করিনি। বিনা লাইসেন্সে গাড়ি চালিয়েছি, তা হাজতবাস করতে হবে কেন? আমরা চুরি করিনি তো। সে তুমি বোঝো, তুমি এত জানো, এত বোঝো, তাহলে নিশ্চয়ই এটাও জানো। কাল সকালে দেখব। আমাকে ওভারটাইমে মাইনে দিতে হবে হাজতবাসের জন্য, তা বলে দিচ্ছি। তোমাদের গাড়িতে খাটতে এসেছি বলে চোরের মতো হাজতবাস করতে আসিনি, তা বলে দিচ্ছি। নিও, দেব, এ বিপদ থেকে উদ্ধার পাই আগে, মশায় খেয়ে ফেলে দিলে। বুদ্ধি তোমার বড্ড সরু কি না, 100 বার বলিনি। পরদিন সকালে প্রতুল অনেক কৌশলে পুলিশের হাত থেকে রেহাই পেয়ে এলো। খরচ বাদে নগদ 40 টাকা লাভ এই একদিনে। সেই থেকে প্রতি হাটবারে রানাঘাট যাতায়াত করে প্রতুল বাস নিয়ে। পুলিশের কলকাঠিতে সব দিক ঠান্ডা আছে, ওদের হাজতবাস আর করতে হয় না। আর একটা গোলমাল খুব শিগগির বাঁধল, সেটা খুব মারাত্মক রকমের গোলমাল। মাস 2 পরে যখন 40 জন গড়ে যাত্রী হচ্ছে, মালপত্র ভালো হচ্ছে, সেই সময় একদিন হরিপদ বললে, প্রতুলদা, এই রাস্তায় বাস চলবে না, লজ্জর রাস্তা, টায়ার কতবার বদলাবে, ইঞ্জিন খুব ভালো, তাই। কিন্তু এ ধাক্কা কতদিন সইবে? বর্ষা পড়ে গিয়েছে, একবার দেখে এসো একদিন। প্রতুল একদিন নিজের চোখে দেখতে গেল। বাবা, এই রাস্তার অবস্থা! ওর চোখ কপালে উঠল। আর কি, কে জানতো বর্ষার সময় রাস্তা এমন হবে। এখানে গর্ত, ওখানে এঁকে বেঁকে চালাতে গিয়ে একদিন হরিপদ এক গাছের গায়ে গাড়ি শুদ্ধে মারলে তাল, বনেট বেঁকে দুমড়ে গেল, কার্বোরেটরের ভীষণ ক্ষতি হলো, হরিপদর বাঁ হাতখানা জখম হলো। আরও মুশকিল, বোঝাই গাড়ি, সেদিন ছিল বেলের হাট, পটল ও বেগুনের বাজরা ছিল 20টা, গরুর গাড়িতে রানাঘাট নিয়ে যাওয়ার খরচ 22 টাকা দিতে হলো, টিকিট সব ফেরত দিতে হলো, হরিপদকে মিশন হাসপাতালে নিয়ে যেতে হলো। সব শুদ্ধে 109 টাকা লোকসান এদিকে, বোনেট ও কার্বোরেটরের প্রশ্ন বাদ দিয়ে 200-250 টাকা সব শুদ্ধে। রামচাটুর্যের স্ত্রী সব শুনে বললেন, আমার সময় খারাপ পড়েছে, তোমাদের কোনো দোষ নেই প্রতুল, নইলে হরিপদই বা গাছের গায়ে তাল মারতে যাবে কেন? সে তো পুরনো ড্রাইভার, রাস্তা খারাপ, আগে দেখেনি কেন? তখন এমন ছিল না, সত্যি বলছি খুড়িমা, বর্ষার আগে বুঝতেই পারিনি। কি করবে এখন? ও রাস্তায় আর গাড়ি চালিও না, গাড়ি দুখানা ভাঙলে একেবারে সর্বশান্ত হতে হবে। লাইসেন্স নেওয়া রুট বন্ধ করা
ঠিক হবে খুড়িমা, বেশ প্যাসেঞ্জার হতে শুরু হয়েছে, এখন যদি ছেড়ে দিই। কি করবে তবে? আমাকে আরও 2000 টাকা দিতে হবে খুড়িমা। সে কি কথা বাবা? হ্যাঁ, আমাকে দিতেই হবে। আমার মতলব শুনুন, ও রাস্তা আমি মোটর কোম্পানির পক্ষ থেকে তৈরি করে নেব। 2000 আমরা দেব, আর ডিস্ট্রিক্ট বোর্ড আর রোড বোর্ড থেকে কিছু বার করব। বাস ও রাস্তাতেই চালাবই। তা তো বুঝলাম, টাকা দেব কোথা থেকে? তাও আমি ভেবেছি অন্য লাইনের বাস মর্টগেজ রাখতে হবে, তাহলে টাকা সবাই দেবে। নয়তো রুট সার্ভিস মর্টগেজ করা যেতে পারে। যতদিন দেনা শোধ না হয় তাদের নিজেদের লোক থাকবে, আমাদের গাড়িতে বসে ক্যাশ নেবে নিজের হাতে। তাও লোক আছে, আপনার হুকুম পেলেই আনি। যা ভালো বোঝো করো বাবা, তবে দেখো হারাধন তোমার ছোট ভাই, সে যেন পথে না বসে। এত সহজে কিন্তু কাজ মেটেনি। এই কথা কিভাবে গায়ের মধ্যে প্রচার হবার সঙ্গে সঙ্গে রামচাটুর্যের স্ত্রীর কাছে বড় বড় বাড়ি থেকে মেয়ে, গিন্নি, কর্তারা উপদেশ দিতে আসতে যেতে লাগলেন। কানাই দত্ত বললেন, চোখের ওপর এ কি সর্বনাশ করছো বৌদিদি? ছেলেটা তো পথে বসেছে, আর বাকি কি আছে? আমার কথা শোনো, ও ছোড়াটাকে দাও, হাঁকিয়ে বিদায় করো। তুমি না পারো, আমি দিচ্ছি। অনেক কিছু ব্যাপার হয়ে গেল, অনেক কথা কাটাকাটি, এমনকি ঝগড়া পর্যন্ত। তবুও প্রতুল দমল না। হারাধনকে ডেকে বললে, তোমার মাকে বোঝাও হারাধন, তুমি পুরুষ মানুষ, তুমি বুঝবে। মেয়ে ছেলেকে বোঝানো এক মস্ত দায়, রাস্তা বানাতেই হবে আমাদের। মাসখানে চাকদা বনগা সার্ভিস একেবারে বন্ধ রইল, এইসব নানা গোলমেলে। শেষ পর্যন্ত প্রতুল জিতে গেল। 2000 টাকা তার হাতে তুলে দিলেন রামচাটুর্যের স্ত্রী। চোখের জল দুফোঁটা পড়ল টাকা দেবার সময়। প্রতুল রোডবোর্ডের 2-1 হোমরা চোমরার কাছে চিঠি নিয়ে তাদের গিয়ে ধরল। তারা বললেন, এ রাস্তা মার্চ থেকে পিডব্লিউডির হাতে যাবে, তারাই দেবে। আমাদের কি স্বার্থ আছে ওতে? জেলা বোর্ডও সেই উত্তরই দিল। নদিয়া জেলা বোর্ডের চেয়ারম্যানকে খুব বেশি করে ধরতে গিয়ে তিনি বললেন, তুমি একলা মুভ করলে কিছু হবে না। ওই অঞ্চলে স্কুলের ছাত্র আর তাদের অভিভাবকরা এবং সাধারণ আদিবাসীদের সইওয়ালা একটা দরখাস্ত দাও বোর্ডে, দেখি কি করতে পারি। অনেক জল বেড়াবেড়ির পরে মাসখানেক ধরে অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে নদিয়া জেলা বোর্ড তাদের সীমানার মধ্যে রাস্তাটুকু মেরামত করে দিতে রাজি হলো। তাও ঠিক হলো নারায়ণপুর ও আকাইপুর হাই স্কুলে ছেলেদের অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে দিতে হবে। 24 পরগনা জেলা বোর্ড কিছুতেই রাজি হলো না। অত বড় জায়গায় গিয়ে ধরাধরি করতে পারলেও না প্রতুল। রামচাটুর্যের স্ত্রী বলল, লাইন তো বন্ধ রাখলে রাস্তার কদ্দূর হলো? যেখানে খুব খারাপ সেখানে হয়ে গিয়েছে। 24 পরগনা না করে দিলেও চলে যাবে একরকম। কিন্তু একটা কথা। কি? প্রতুল মাথা চুলকে বলল, আরও 500 টাকা দিতে হবে খুড়িমা। আপনার পায়ে পড়ি খুড়িমা, আমাকে ভুল বুঝবেন না। টাকার দরকার হয়েছে কেন বলি শুনুন। বেলের হাটের সামনে ব্যাপারীদের জিনিস রাখবার জন্য একটা টিনের চালা তৈরি না করে দিলেই নয়, ওদের বড় অসুবিধা হচ্ছে। যদি আমাদের তৈরি টিনের চালাতে বসে তবে আমাদের গাড়িতেই যেতে হবে। তরকারির বাজরাতে তো পয়সা, এবারে একটা সাঁকো সারাতে হবে, তাতেও শখানেক টাকা খরচ হবে। রামচাটুর্যের স্ত্রী ক্ষয়ে বন্ধনে পড়েছেন, বিবেচনা করলেন, এ টাকা না দিলেও চলবে না, আগের টাকাগুলো জলাঞ্জলি যায়, তাহলে দিতেই হবে। এ কি মুশকিলের কথা। প্রতুল কেবলই বলে টাকা দাও, ওকে এনে কি শেষ পর্যন্ত ভুল করেই বসলেন? কানাই দত্ত কি তাহলে ঠিক কথাই বলছিল? শেষ পর্যন্ত টাকা দিতে হলো রামচাটুর্যের স্ত্রীকে। বড় কষ্টে এ টাকা দিলেন তিনি। সোনাদানা ঘরে এক কুচোও রইল না। 2 মাস ধরে বহু চেষ্টার পরে লাইন খুলল। অনেকদিন ধরে বিজ্ঞাপনের ফলে লোক জানাজানি হয়েছিল বেশ, সঙ্গে সঙ্গে যাত্রীর ভিড় হতে লাগল। হাটের চালা করে দেওয়ার ফলে তরকারির ব্যাপারীদের এই বর্ষাকালে খুব সুবিধা হয়েছে। তারা সবাই বাসের খদ্দের হয়ে উঠল। সকালবেলা
রামচাটুর্যের স্ত্রী স্নান করে উঠে আন্নিকে বসবেন, এমন সময় প্রতুল এসে দাঁড়ালে সামনে। রামচাটুর্যের স্ত্রীর বুক কেঁপে উঠল। আবার বুঝি টাকা চায়? প্রতুল পকেট থেকে 100 টাকার নোট বার করে ওর পায়ের কাছে রেখে বলল, এই নিন, কাল প্রথম দিনে লাইন খুলেছি, দিনের ক্যাশ। একদিনের? আরও বাড়বে, সামনের মাস থেকে বোধহয় 150 টাকা করে দিতে পারবো। হাটের ব্যাপারীদের খুব ভিড় হয়েছে। সামনের বছরে একখানা বাস কিনতে হবে, টাকা দেবেন। তাহলে দিন 200 টাকা বাধা রইল। হারাধনকে মোটর ইঞ্জিনিয়ারিং শিখতে দিতে হবে খুড়িমা। আমাদের আপিসের কর্তা হতে হলে মোটর ইঞ্জিনিয়ার হতে হবে। আমরা 1 বৎসর পরের কথা বলছি। গত চৈত্র মাসে একবার আমরা রামচাটুর্যের নূতন কাটা পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। রামচাটুর্যের নামে তার স্ত্রী পুষ্করিণী প্রতিষ্ঠা করেছেন। গ্রামে জলের কষ্ট ছিল খুবই। পুকুরের দক্ষিণ পারে যে একটা নতুন বাড়ি খানিকটা উঠে বন্ধ আছে সিমেন্টের অভাবে, রামচাটুর্যের নূতন বাড়ি সেটা। প্রতুল ও হারাধন অনেক খাটছে বাড়িটার পেছনে। প্রতুলকে আমি কখনো চোখে দেখিনি, ওর সমস্ত গল্পটাই আমি শুনেছি স্থানীয় লোকদের কাছে। আজকালকার এই অসাধুতার যুগে প্রতুলের কাহিনী আমার খুব ভালো লেগেছিল। অদূর ভবিষ্যতে একবার আলাপ করবার ইচ্ছে আছে ওর সঙ্গে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বেনিয়ম। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব এক নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।